আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মাহিদুর রহমান রুবেল। এই বিষয়ে বিস্তারিত জানাতে তার কাছ থেকে চলে যাচ্ছে আমরা তার কাছে। রুবেল, জানাবেন যে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে কয়টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং তাদের প্রত্যাশা কি, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, যেহেতু 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে, সেই ক্ষেত্রে সংস্কার কমিশনগুলোর যেসব প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনার সাথে রাজনৈতিক দলগুলোর যে চিন্তা ভাবনা বা তাদের যে প্রস্তাবনা তার সাথে কি মিল বা কি অমিল রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকে মূলত প্রথম দফায় বৈঠক হবে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশন অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশনের। জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার নেতৃত্বে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে তারা নিমন্ত্রণ জানিয়েছেন এবং বিকেল 3টে নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে যে বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে বিএনপি নেতাদের সাথে আমরা যে কথাটি বলেছি, আমরা আজকে জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে 5 সদস্যের একটা প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। তবে বিএনপি যেটি বলে আসছিল যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি থাকা উচিত অন্তর্বর্তীকালীন সরকারের এবং সেই লক্ষ্যেই কাজ করছে বিএনপি। জাতীয় নির্বাচনকে মানে নির্ধারিত সময় অর্থাৎ বিএনপি চাইছে যে এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেই লক্ষ্যেই সারা দেশে তারা সভা সমাবেশ করছে। একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও বিএনপি সভা সমাবেশ করছে। তারা বলছেন যে একটি নির্বাচিত সরকার না হলে মানুষের যে চাওয়া সেটি পূরণ করা খুবই কষ্টকর এবং সেই রকম একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এবং তারা সেটি বলছে যে এই দ্রুত নির্বাচন যাতে ব্যবস্থা করা হয়। এখন একটি অংশ বলছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত করার একটি কথা চলছে এবং এটি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে কোনো মতে যাতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত না হয় সেই লক্ষ্যে আসলে কাজ করছে বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের জন্য তারা আন্দোলন করছে এবং তারা চাইছে যে জাতীয় নির্বাচনটি যাতে আগে হয় এবং সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে 6 ডিসেম্বর গণতন্ত্র দিবস, সেই দিনকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং বিএনপিও চাইছে যে চলতি বছরের মধ্যে যাতে নির্বাচনটা হয় সেই বিষয়গুলি তারা আসলে তুলে ধরবে এবং সংস্কার কমিশনগুলোর যে প্রস্তাব তাদের সাথে তাদের যে রাজনৈতিক দলগুলোর যে মত সেটি তারা আসলে আজকে তারা মতামত প্রকাশ করবেন এবং যদি কোনো কিছুতে তাদের আপত্তি থাকে সেই আপত্তিগুলি তারা আজকে তুলে ধরবেন। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ খবর আমার কাছে। হাবিবা। জি, মাহিদুর রহমান রুবেল, ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গ্রহণযোগ্য নির্বাচনই অন্তর্বর্তী সরকারের মূল কাজ। রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজন করা হয় রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল বৈঠক। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, এটা হতে পারে না। পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। শেরেবাংলা নগরে চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের দেশে ফেরা উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ। সেই ভোটের অধিকারের জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। যারা ভোট পিছাইতে চান, যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে এখনো কার্পণ্যবোধ করেন, তারা আসলে ফ্যাসিবাদকে আবার ফিরিয়ে আনতে চান কিনা সেটাই আজকের প্রশ্ন।
স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আমার নেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। আশিকুল আলম, RTV, ঢাকা। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ 11 জন দগ্ধ হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের 2 তলায় 2 সন্তান নিয়ে বসবাস করেন পোশাক শ্রমিক সুমন। রাতে তার ভাই সোহেল পরিবার নিয়ে ওই বাড়িতে বেড়াতে আসেন। এই উপলক্ষে পিঠার আয়োজন করা হয়। পিঠা বানানোর সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে শিশু ও নারী সহ মোট 11 জন দগ্ধ হন। এ সময় স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। মাদ্রাসায় পড়ে ওই যে আমার ভাগ্নিরা আর দূরে থাকে, তাই ওই হুসিলে সবাই ভাই বোন, মানে ওরা 2 ভাই আর 1 বোন, এ নিয়ে আরও আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব নিয়ে মানে একটা করছে যে সবাই আমরা একসাথে খামু বা একটা অনুষ্ঠানের মতো করছে। ওই টাইমেই মানে চুলায় ডিস্টার্ব দিছে, ওরা গেছে গ্যাসের গন্ধ পাইয়া পরে যাই চুলার করতে যাইয়ে বাস্ট হয়ে গেছে। পুরা এমন পুরা পড়ছে, নখ শুদ্ধ হইতে আছে। এখন আর আমগো কোনো বাঁচার কোনো আশঙ্কার রাস্তা না। যদি চিকিৎসা করে তাইলে আশা আছে, আর কোনো আশা নাই। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন জানাবে যে দগ্ধ রোগীদের বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? জি হাবিবা, আপনি যেমনটি জানেন যে গতকাল রাতে এই দগ্ধ রোগীদের প্রাথমিকভাবে সাভারের একটি নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় এবং আজকে সকাল নাগাদ তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে আসা হয়। আপনারা যেমনটি জানেন যে এখানে ভর্তি করার পরে পরিবারের সদস্যরা যে অভিযোগটা করছিলেন যে আজকে শনিবার এবং শবে বরাতের ছুটির কারণে চিকিৎসকরা অনেকেই আসলে হাসপাতালে উপস্থিত নেই এবং চিকিৎসায় কিছুটা অবহেলা করছেন, এমনটা তারা অভিযোগ করেছিলেন। এবং এই অভিযোগের প্রেক্ষিতে তারা চাচ্ছিলেন যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ যেন এখানে করা হয়। আপনাদেরকে জানিয়ে রেখেছি কিছুক্ষণ আগে আহত যারা দগ্ধ যারা তাদেরকে দেখার জন্য হাসপাতালের যুগ্ম পরিচালক এবং আবাসিক সার্জন যিনি তারা এসেছিলেন এবং তারা অবস্থা পর্যবেক্ষণ করেছেন। এরপর তারা সাংবাদিকদের একটু ব্রিফ করেন। তাদের তথ্যটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যুগ্ম পরিচালক যেটি বলেছেন যে এই আহতদের বেশিরভাগের শরীরের বেশিরভাগ অংশ পড়ে গেছে এবং কণ্ঠনালী পড়ে গেছে, এই জন্য আসলে কেউই আশঙ্কামুক্ত নয়। তবে তারা যেমনটি বলছেন যে ছুটির দিন হলেও তাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে এবং তারা চেষ্টা করছেন যে সর্বাধিকভাবে চেষ্টা করছেন তাদের চিকিৎসার ক্ষেত্রে। এবং আবাসিক সার্জন যে শাওন বিন রহমান যিনি ছিলেন তিনি যেমনটি জানিয়েছেন যে এই 11 জনের মধ্যে 1 জনকে আইসিইউতে, 2 জনকে ওটিতে এবং 4 জনকে হাই ডেফিসিয়েন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে এবং বাকি 4 জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এই 4 জনের মধ্যে 1 জনকে আসলে পর্যবেক্ষণ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে তাকে ঠিক কোথায় সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই 11 জনের মধ্যে 4 জন শিশু, 4 জন নারী এবং 3 জন পুরুষ ছিলেন। এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইউনিট থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ফরিদপুরে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে 1 নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 35 জন। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বরিশালের গৌরনদী থেকে বিয়ে সম্পন্ন করে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার বিনোদপুর যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। পথে ভাবুকদিয়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর সহ আশপাশের হাসপাতালে পাঠায়। আহতদের সকলের বাড়ি রাজবাড়িতে বলে জানা গেছে। একটা শব্দ পাইছি, শব্দ পাওয়ার পরে আসছি, নামাজের দিকে রাস্তায় এসে দেখি যে গাড়ি পড়ে গেছে। পরে আসলাম, আইসা তাৎক্ষণিক ভাবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে উদ্ধার করার জন্য। তারপরে ফায়ার সার্ভিস আসছে, পুলিশ আসছে। অনেক সময় আমরা মুভ করি এবং এসে আমরা আহত 6 জনকে আমরা একজন চাপা পড়ে থাকে
তো আমরা তাকে উদ্ধার করে তাকেও আমরা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করি। ঢাকা সহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত 7 দিনে গ্রেপ্তার করা হয়েছে ৩,৯২৪ জনকে। গত 24 ঘন্টায় অভিযান চালিয়ে প্রায় 500 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ডেভিল হান্ট সহ অন্যান্য অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১,৪৫৭ জনকে। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জে ডেভিল হান্ট অভিযানে উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আহসান কবির শামীম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নফল নামাজ, রোজা ও পবিত্র কোরআন তিলাওয়াত, তাফসির, জিকির ও দোয়ার মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো পবিত্র শবে বরাত। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে ও নিজ গৃহে রাত জেগে ইবাদত বন্দেগী করেন মুসলমানেরা। পবিত্র শবে বরাতে করণীয় এবং পবিত্র মাস রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাজি। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় শবে বরাতের রাতে ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মুসলমানরা। মাগরিবের নামাজের পর থেকেই মসজিদে আসতে শুরু করেন তারা। সারা বিশ্বে মুসলমানদের জন্য দোয়া করে যেন আল্লাহ সবাইকে সুস্থতা দান করে। আমি চাই যে আল্লাহ যেন আমার আব্বা আম্মুকে সুস্থ রাখে, জীবনে যত গুনাহ আছে মাফ করে দেয়, সবাই যেন সুস্থ থাকে, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করা। পবিত্র শাবান মাসের গুরুত্ব ও করণীয় এবং পবিত্র রমজান মাসের প্রস্তুতি নিয়ে মুসল্লিদের বয়ান করেন ইমামরা। পাশাপাশি চলে পবিত্র কোরআনের তাফসির। কে আছো আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করব। আল্লাহ তাআলা ক্ষমা করবেন সকল রাতে, এই রাতকে আপনি বাদ দিবেন কেন? অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকল ধর্মের মানুষ যেন সুখে শান্তিতে থাকে। ধর্মপ্রাণ মুসলমানদের কেউ মসজিদে, কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত করেন। অনেকে কবরস্থানে গিয়ে মৃত স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পবিত্র শবে বরাত তথা লাইলাতুন নিসফে শাবান মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। তাই এই রাত থেকে কার্যত রমজানের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন মুসলমানরা। আল্লাহ তাআলা সকল রাতেই। নাজিব ফরাজি, RTV, ঢাকা। লাখো মুসল্লির সমাগমে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজামউদ্দিন মার্কাজের সাদ আহমদ কান্ধলবির অনুসারীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের আসর। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায়। সকালে ফজরের নামাজের পর শুরু হয় আম বয়ান, এরপর খিত্তায় খিত্তায় চলে তালিম। এবারের ইজতেমাতেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা অংশ নিয়েছেন। দিনব্যাপী বয়ান শেষে তালিমের পর বাদ আসর যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার দ্বিতীয় বা শেষ পর্বের আসর। তিন দিনের ইজতেমাতে আমরা শবে বরাত পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা রাতে তাহাজ্জুদ পড়ছি, কান্নাকাটি করছি, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করছি। এখানে আর কিছু না, আল্লাহকে খুশি করার জন্য, আমাদের নিজের জীবন পরিপূর্ণ করার জন্য এসেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা চলা, আমল করা, ইসলামী দ্বীনের উপর চলা অতি সহজ, এইটুকু আমরা শিখতে পারছি। যেন আল্লাহ পাক আমাদের এই ইজতেমাটা কবুল করে নেয়, নিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আর প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি যেন আল্লাহ পাক সবাইকে হেদায়েত নিয়ে আসে। ইজতেমায় যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি। এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা সচল আছে, ভালো আছে এবং গাড়ি চলছে। আমরা এই অবস্থাটি মোনাজাত পর্যন্ত রাখতে চাই। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে গণপরিবহন সংকট। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। নগর পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাউন্টার থেকে টিকিট পদ্ধতিতে গোলাপি রঙের বাস চলাচল শুরুর পর থেকেই নগরীতে দেখা দিয়েছে বাস সংকট। মালিক সমিতি বলছে 1 মাসের মধ্যেই পরিস্থিতি সহনীয় হবে। বিশেষজ্ঞরা বলছেন সব রুট রেশনালাইজেশন প্রকল্প বাস্তবায়ন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে কোনো কিছুতেই সুফল মিলবে না। রফিকুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মাসুদ রানা।
ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সঞ্জনা নাজিয়া শৈলী প্রতিদিন খিলক্ষেত থেকে বাসে করে কলেজে যাওয়া আসা করেন। গেল কয়েকদিন ধরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও ঠিকমতো বাস পাচ্ছেন না তিনি। মাঝে মধ্যে পাওয়া গেলেও তাতে এতটাই ভিড় যে তার পক্ষে ওঠা সম্ভব নয়। বাধ্য হয়ে সিএনজি বা মোটরসাইকেলে গন্তব্যে যেতে হচ্ছে তার। ভোগান্তির মধ্যে আমি পড়তেছি, যারা নিউ মার্কেটে যাচ্ছে, নীলক্ষেতে যাচ্ছে, দেন ঢাকা ভার্সিটিতে আমরা যে বিভিন্ন কাজের জন্য যা লাগে, তাই না? তো সেই অনুসারে বাসের সংখ্যাটা অত্যন্ত কম বলতে গেলে। নগরীতে যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের সবাই এই ভোগান্তির শিকার। সকাল থেকে এরকম একটা বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। বাসও কমে গেছে, পাশাপাশি রাস্তার যে এক্সটেনশনের কাজ চলতেছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ ঢাকা শহর থেকে বাসগুলো গেল কোথায়? খোঁজ নিয়ে জানা যায়, গত 6 ফেব্রুয়ারি থেকে আবদুল্লাপুর হয়ে গাজীপুর রুটে চলাচল করা 21 কোম্পানির 2610টি বাস গোলাপি রং দিয়ে ই-টিকিটিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়। এরপর থেকেই তৈরি হয় এই সংকট। এই সিদ্ধান্তের কারণে ড্রাইভার হেল্পার ক্ষতির মুখে পড়ছে এমন অজুহাতে বাস চলাচল বন্ধ রেখেছে অনেকে। পরিপূর্ণভাবে আমাদের খরচটা আমরা মেনটেন্যান্স ঠিকমতো পাচ্ছি না। ড্রাইভার, স্টাফ, মালিক এগুলো চিন্তা না কইরা আগে মনে করেন যে ওনাদের পেটটা চিন্তা করছে। এইখানে যাত্রী দাঁড়াই রয়েছে, এখানে আমি গাড়ি ব্রেক করতে পারতাছি না, সার্জেন্ট ট্রাফিক সমস্যা। অথচ কাউন্টারে যাত্রী নাই, যাত্রী দাঁড়াই রয়েছে ট্রাফিকে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমের দাবি, মেরামত কাজ চলার কারণে সড়কে বাসের সংখ্যা কিছুটা কম। একটা গাড়ি রিপেয়ার করতে কিন্তু 10-15-20 দিন লাগে, রং করা সহ। এই কারণে কিছু গাড়ির শর্টেজ, যেখানে শ্রমিকের সমস্যা, যেখানে মালিকের সমস্যা, এইসব বিষয়গুলিকে সম্মিলিত করে করতে হচ্ছে। আশা করি যে 1 মাসের মধ্যে ইনশাল্লাহ এর ভালো চিত্র আপনাদের কাছে দিতে পারবো ইনশাল্লাহ। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ বলছেন, নগরীতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও গবেষণালব্ধ সিদ্ধান্ত বাস্তবায়ন। বাস রুট রেশনালাইজেশনের বিষয়টা গত 6-7 বছর ধরে পড়ে আছে, কিন্তু সেটার কোনো বাস্তবায়ন কিন্তু হচ্ছে না। গণপরিবহনের উন্নয়ন ছাড়া ঢাকা শহরের যানজট কখনোই কমবে না। অনেকগুলো কোম্পানির গাড়ি, অনেক মালিকানার যে বাসগুলো চলে, এটা কোনো সুশৃঙ্খল গণপরিবহন নয়। প্রয়োজনে কোনো জায়গায় ডেডিকেটেড বাস লেন থাকতে হবে। সুশৃঙ্খল গণপরিবহনের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত রাখার বিকল্প নেই বলেও মত বিশেষজ্ঞের। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। দর্শক, আমরা যেমনটি বলছিলাম যে লাখো মুসল্লির সমাগমে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দিল্লির নিজামুদ্দিন মার্কাজ সাদ আহমদ কান্ধলম্বীর অনুসারীদের ব্যবস্থাপনা অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। তো ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের সহকর্মী অর্ণ গফুর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অর্ণ, জানাবেন যে আজ তো ইজতেমার দ্বিতীয় দিন, তো আজ কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং এতে অংশ নেয়া ধর্মপ্রাণ মুসল্লিরা কি বলছেন? হাবিবা, আজকে দ্বিতীয় পর্ব, এটি কিন্তু বাদ ফজরের ইলিয়াস বিন সাদ মাওলানার বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং তার পরবর্তীতেই আপনার তাবুতে তালিম তারবিয়া চলেছে এবং পাশাপাশি জিকির আজগার তাসবিহ তাহলিল চলেছে এবং এর পরবর্তীতে জোহরের নামাজের বিরতি আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু জোহরের নামাজ চলছে এবং এই নামাজের পরে আপনার আরেকটি বয়ান শুরু হবে, মুফতি ইয়াকুবের বয়ান, যে দিল্লি থেকে আগত, এবং তারপরে কিন্তু আরবীয় মেহমানদের বয়ান হবে এবং সর্বশেষ সন্ধ্যায় বয়ান করবেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। এবং এই আজকের দ্বিতীয় দিনের মূল বিষয়টি রয়েছে যে আসলে বিদেশি মেহমানরা যারা এসেছে তারা এই মুসল্লিদেরকে এবং তাবলিগের সাথীদেরকে, কর্মীদেরকে বিভিন্ন রকমের নির্দেশনা দিবেন এবং দাওয়াতি কাজের পদ্ধতি, প্রসেস, তাদের মেহনতের বিভিন্ন ধারাগুলো ভালোভাবে বুঝিয়ে দিবেন, যাতে তারা পরবর্তীতে যখন চিল্লাতে যাবেন, গাছতে যাবেন, তখন যেন তারা এই বিষয়গুলোকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং মানুষকে আরও আকর্ষণীয় পদ্ধতিতে ইসলামের দিকে, দিনের দিকে আহ্বান করতে পারেন। এবং সেই প্রসেস, সেই পদ্ধতি দিয়েই কিন্তু দ্বিতীয় দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তবে আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, সেটি হলো আপনার গণবিবাহের আয়োজন। প্রতি বছরই ইজতেমাতে কিন্তু এই আয়োজনটি হয়ে থাকে। এবারও আপনার বাদ আসর একটি গণবিবাহ, এখানে যৌতুকবিহীন একটি গণবিবাহ অনুষ্ঠিত হবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কোনো উদ্বেগের বিষয় নেই। পুলিশ কমিশনার আমাদেরকে বলেছেন যে যত গুজব ছড়ানো হোক না কেন, তারা পুরোপুরি প্রস্তুত আছেন। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে অরণ্য যুক্ত ছিলেন ইজতেমা ময়দান থেকে। 17টা প্লাস্টিক বাতিল করার আগে এর প্রভাব মূল্যায়ন করার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন
এসসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ১৭তম প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, বিশ্বের প্লাস্টিকের বাজার ৮৫০ বিলিয়ন হলেও বাংলাদেশে এর বাজার ১.২ বিলিয়ন। পরিবেশের দিকে নজর দিয়েই এই খাত আরও বাড়াতে হবে বলেও জানান মোহাম্মদ জসিমউদ্দিন। এ সময় ব্যবসায়িক বিশেষজ্ঞদের জানান, প্লাস্টিক যদি পরিবেশ বান্ধব না হয় তাহলে পরিবেশের ক্ষতি হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের পরীক্ষায় ১,৮৯৬টি আসনের বিপরীতে ১,৪৬,৬৯৪ জন শিক্ষার্থী অংশ নেন, যার ফলে প্রতিটি আসনের জন্য লড়াই করছেন ৭৭ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নের মান ও ধরন নিয়ে সন্তুষ্টি জানায় শিক্ষার্থীরা। তবে পরীক্ষার সময় কিছুটা বাড়লেও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা মূল্যায়নের ব্যবস্থা রাখার আবেদন তাদের। পরীক্ষা চলাকালীন কার্জন হল পরিদর্শনে আসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এ সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১০০% ন্যায্যতা ও স্বচ্ছতার আশ্বাস দেন। পাশাপাশি সি ইউনিটের পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়নি উল্লেখ করে বলেন, এমসিকিউ নিয়ে যে সমস্যা হয়েছে তার জন্য কমিটি গঠন করা হয়েছে। পবিত্র রমজান মাস সামনে রেখে ডাল, চিনি ও ছোলা সহ রোজায় দরকারি বেশ কিছু পণ্যের দাম কমেছে। তবে স্বস্তি নেই তেল ও চালের বাজারে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, ডিলাররা সরবরাহ কমিয়ে দেয় তেল ও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। আরো জানাচ্ছেন বিপুল দেব রায়। 2 সপ্তাহ পরে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান। রাজধানীর কাউরেন বাজারের ব্যবসায়ীরা বলছে, রমজান মাসকে সামনে রেখে ডাল, চিনি, ছোলা সহ রোজায় দরকারি আরও কিছু পণ্যের দাম কমতে শুরু করেছে। জাত ভেদে ডালের কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। 20 টাকা কমে 110 টাকায় বিক্রি হচ্ছে ছোলা। প্রত্যেক ডাউলের কেজি 15 থেকে 20 টাকা কমছে এই 10 দিনের ব্যবধানে। সরবরাহ ভালো, চিনির সরবরাহ ভালো আছে, দামও স্থিতিশীল আছে। প্যাকেট চিনি সাদারা 125, লাল চিনি 140 টাকা, সরবরাহ ভালো। তবে স্বস্তি নেই তেল, চাল ও মাছের বাজার। বোতলের সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। চালের বাজারও ঊর্ধ্বমুখী। চালের বাজার তো অলওয়েজ ঊর্ধ্বমুখী। তেল তো বাজারে বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। এটা একটা সিন্ডিকেট, হয়তো বা দাম বাড়ানোর জন্য আবার তারা পায়তারা করতেছে। অনেক বেশি তেলের বাজারটা অনেক বেশি। মিনিকেটের দামটা একটু বেশি, 28 হলো 58-60 এরকম চলতেছে। 56 থেকে 58-60 কোয়ালিটির বুঝারে। চাষের রুই মাছ এই আগে বিক্রি হয়েছে আপনার 400 টাকা কেজি, এখন 410 টাকা 20 টাকা। জোরালো নজরদারির পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে বাজার পরিস্থিতি সহনীয় হবে না বলে মনে করছে ক্রেতারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। বিমানের টিকিট নিয়ে যারা অনিয়ম করবে এবং অতিরিক্ত ভাড়া নেবে সেসব এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বলেন, টিকিট নিয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। দুপুরে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের লেখা ইসলামী বিধিবিধান বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান। আমি বাংলায় গান গাই গানের প্রখ্যাত গীতিকার ও শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। দীর্ঘদিন অসুস্থ থেকে 83 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই শিল্পী। বাংলার সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল তারকা শিল্পী ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। 1942 সালে অধুনা বাংলাদেশের বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। পরবর্তীতে পরিবারের সাথে ভারতে চলে যান তিনি, কিন্তু বাঙালিয়ানার আদ্যপান্ত জড়িয়েছিল তার সঙ্গে। তার কণ্ঠে আমি বাংলায় গান গাই আজও মুখে মুখে ফেরে। ছোট থেকেই নিজের লেখা এবং সুরে গান গাইতেন তিনি। একাধারে গায়ক এবং গীতিকার হিসেবেই পরিচিতি পান প্রতুল মুখোপাধ্যায়। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।